আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, বিস্তারিত দেখবেন, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে যেই পলিটিক্স, রাজনৈতিক সেন্টিমেন্ট কাজ করে, অধিকাংশ অন ইসলামিক দলগুলোর মাঝে, নেতানেত্রীদের মাঝে তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের বক্তব্য ফুটে ওঠে যেন তারা দুনিয়ায় সব, তাদের দুনিয়ায় সব। দুনিয়ার শান শওকত, অর্থবিত্ত পেয়ে গেলে তাদের আর কিছু লাগবে না। দুনিয়ার বাইরে আখিরাত কেন্দ্রিক তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারা চিন্তা করে না। বিভিন্ন নেতাদের আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারি অনেক কিছু। চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওনার কোনো কিছুই কিন্তু বাংলাদেশে থাকবে না, কারণ উনি যেভাবে নির্যাতন করছে মানুষ কিন্তু ডক্টর ইউনূস তিনি চারদিক থেকে ফেসে গিয়েছেন। তার বাজার বা পালাবার আপাতত কোনো পথ আমার চোখে দেখছি না, খোলা নাই। গতকাল রাত 1টার সময় আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তার চিকিৎসা কার্যক্রম শেষ করে। এটা করার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু আক্ষরিক করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা জুতাদান করেছে। দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। দর্শক, আপনারা সবাই জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন। এবারে নাকি প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থার করার জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি হেনস্থা হবেন? অন্যদিকে আব্দুল হামিদ বাংলাদেশে ফিরেছেন, তার পরিপ্রেক্ষিতে তারেক রহমান কি মন্তব্য করলেন শুনলে সবাই হতবাক হয়ে যাবেন। কারণ তারেক রহমান এমন মন্তব্য আগে কোনোদিন করেননি। তিনি বলেছেন আওয়ামী লীগ নাকি আবার ফিরে আসবে। চলুন বিস্তারিতভাবে দেখে আসি, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। পুরস্কারটি আসলে নেওয়ার কথা ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি। উনি না আসার কারণে উনি আসছেন, এবং এটা একটা কিং চার্লস, যিনি ওনার একটি অ্যাওয়ার্ড, এবং এটা আসলে মেইন ইস্যু এটা না। উনি সাইড অনেক মিটিং করতে চান ওনার ক্ষমতা করার জন্য, লেঙ্গার করে উনি বাংলাদেশ বিমানকে বিক্রি করে দিচ্ছেন। ওনার সাবেক যিনি স্ত্রী, এই সাবেক স্ত্রীর ভাইয়ের কাছে এখন বিমানকে উনি, এই যে আমাদের বাংলাদেশের পতাকা বাহী বিমান, বাংলাদেশ বিমানকে বিক্রি করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। উনি বাংলাদেশকে মোটামুটি উনি যদি আর কিছুদিন 1 বছর থাকতে পারে, তার দেশের কোনো কিছু রাখবে না, উনি সব বিদেশির হাতে তুলে দিবে। কারণ উনি সেন্ট মার্টিন তুলে দিতে চায়, উনি আরাকান দের করিডোর দিতে চায়, উনি চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চায়। উনি কিন্তু বেসিক্যালি ওনার কমিটমেন্ট দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নাই। কারণ উনি বিদেশিদের পদলেহন করে উনি বড় বড় জায়গায় যেতে চান, উনি আরামায়েশ থাকতে চান। আর আসলে তো ওনার তো কোনো কিছুর অভাব নেই। তো এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, প্রবাসী বাঙালিরা ওনাকে সম্বর্ধনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। যে উনি যে দেশে যে 3,200 পুলিশ হত্যা করেছেন, প্রায় 1200 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন, দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন, শিল্পী সাহিত্যিকদেরকে নির্যাতন করেছেন, হাজার হাজার মামলা। এজন্য সমস্ত প্রবাসী বাঙালিরা, প্রবাসীদের 11ই জুন বুধবার 20 পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিদের পক্ষে একটি বিশাল এখানে আয়োজন হচ্ছে, এবং এখানে একটা বিক্ষোভ হবে। এই যে হত্যাযোগ্য, খুন, রাহাজানি, আমাদের মানি লন্ডারিং, দর্শন, এগুলোর জন্য ওনার বিচারও চাচ্ছে। মানুষ কিন্তু ওনাকে ছাড়তে চাচ্ছে না। দেখেন গ্রামীণ ব্যাংকে কিন্তু মানুষজন খেপেছে, গ্রামীণ ব্যাংকে মানুষ আক্রমণ করছে। যখনই সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওনার কোনো কিছুই কিন্তু বাংলাদেশে থাকবে না। কারণ উনি যেভাবে নির্যাতন করছে, মানুষ কিন্তু খুবই খেপছে। কারণ মানুষ কিন্তু দেশে বিদেশে খেপছে। কারণ এই যে মানুষের যে খুব দুঃখ, তার ভাইকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, বোনকে হারাচ্ছে, তার বাপ জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে, অনেক ছেলে পেলে বলতেছে তারা দেশে চলে যাবে। তো আমি যেটা বললাম যে প্রত্যেক জায়গায়, এবং 10 তারিখ উনি সকালে আসবেন। 10 তারিখ উনাকে বিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আছে, এবং উনার পদত্যাগের জন্য, মানুষ হত্যার জন্য, খুনের জন্য, দেশ বিক্রির জন্য, বিমান বিক্রির জন্য এর প্রতিবাদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো, এইটা গতকালকে নির্ধারণ হয়েছে এই ভাগ্যটা, এবং এই ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে
সাবেক প্রেসিডেন্ট হামিদ খান সাহেব। সে বিদেশে চিকিৎসা নিতে চলে গেল এবং তারপরে দেশে ফিরে আসলো সাহসের সাথে। এই সব কিছু মিলিয়ে তার যে সাহসিকতা সেটা প্রমাণ পেয়েছে এবং এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবে। আপনারা এই কথাটার যৌক্তিকতা বলেন, প্রাসঙ্গিকতা বলেন, অথবা আসলেই ইন্টারপোল দিয়ে তাকে ধরে আনা সম্ভব ছিল কিনা। যাকে ইন্টারপোল দিয়ে ধরে আনবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দেশে আসার পরে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এই যে সামগ্রিক একটা ব্যবস্থাপনা, এটা দেখে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে। শেখ পরিবারের একজন সদস্য দেশের বাইরে চলে গেছে। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ছিলেন, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন লোন, ব্যাংকিং অনুমোদন, ব্যাংকের এমডি নিয়োগ, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, এই সমস্ত বিষয়ে ব্যাপক প্রভাব রাখতেন। সেই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেছেন গতকালকে। তো ডক্টর ইউনূস স্যারের অনুমতিতে হামিদ খান সাহেব বাহিরে গিয়েছিল, দেশের বাহিরে চলে গিয়েছিল, এই কথাটি আমি বিশ্বাস করি। তার অনুমতিতে গিয়েছে। আমার প্রশ্ন হলো, এইরকম আরো কারা কারা বিশ্বাস করেন যে ডক্টর ইউনূস নিজেই অনুমতি দিয়েছিলেন হামিদ খানকে বাহিরে যাওয়ার জন্য? ঠিক একইভাবে শেখ পরিবারের সদস্য যে দেশের বাহিরে গেল, এই বিষয়েও অনুমতি দিয়েছেন ডক্টর ইউনূস নিজেই। এটা আমি বিশ্বাস করি। আপনারা কারা কারা এই বিষয়টিতে বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের অনুমতি নিয়েই শেখ পরিবারের এই সদস্য দেশের বাইরে গেছে? শুধু এই সদস্য না, আরো যারা অপরাপর সদস্য দেশেই ছিল, তাদের সবাইকেই ডক্টর ইউনূসের অনুমতি এবং তার ইন্ধন বলেন অথবা তার একটা সহযোগিতায় দেশের বাইরে একজন একজন করে নেওয়া হয়েছে। এটা আমি বিশ্বাস করি। আমি গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস যেদিন দায়িত্ব গ্রহণ করলেন, সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম ফেস দ্য পিপলে, যে আজ থেকে এই সরকারের দুশ্মন আওয়ামী লীগ আর না। হ্যাঁ, এই সরকারের দুশ্মন হবে অপরাপর রাজনৈতিক দলসমূহ যারা ক্ষমতায় আসার সম্ভাবনাময় অবস্থায় আছে। কেন এটা বলেছিলাম? আমি ওই সময় যারা সমন্বয়করা ছিল তাদেরকে দেখেছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করছে, তাদের বাসায় গিয়ে মিটিং করছে। এইরকম একটা পরিস্থিতি দেখে আমি এই কথাটি বলেছিলাম যে এখন থেকে আওয়ামী লীগ আর দুশ্মনের তালিকায় রইল না। এখন থেকে দুশ্মন হলো বিএনপি, জামাত বা অপরাপর রাজনৈতিক দলসমূহ যারা সম্ভাব্য ক্ষমতা আসবে, এটা আমি বলেছিলাম। এবং সার্বিকভাবে ধীরে ধীরে এই সব কিছুই প্রমাণিত হচ্ছে। আজকে আওয়ামী লীগ আমার শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ বিএনপির শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ জামাতের শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসেরও শত্রুর তালিকা নাই। হ্যাঁ, তো এইটা দেখে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। দেখুন, বিভিন্ন দল, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সবাই আওয়ামী লীগকে তাদের দলে নেওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, ডিক্লারেশন দিচ্ছে, তাই না? তো এটা দেখেও আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়টা খারাপ না। এই যে সামগ্রিক অবস্থা, এটা কেন হচ্ছে? আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক বড় একটা শক্তি, যেই শক্তি ক্ষমতা থেকে চলে গেলেও উপদেষ্টা প্যানেলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এবং এই উপদেষ্টা প্যানেলে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীকে দায়িত্বে নেওয়া হয়েছে। কনক সারোয়ার ভাই, সাংবাদিক কনক সারোয়ার ভাই আজকে বলেছিলেন এই সরকার আমাদের কোনো কথাই রাখেনি। বলেছিলাম গোটা 15 জন উপদেষ্টাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর ইউনূস তা করেননি। ছাগল দিয়ে হাল চাষ হবার নয়, কনক সারোয়ার ভাই এই লেখাটি লিখেছেন। ঠিক আছে, আজকে গতকালকে ফেস দ্য পিপলে এই কথাটি আমি বলছিলাম যে এই সরকার আমাদের কি কি কথা রাখলো, কি কি কথা রেখেছে। হ্যাঁ, আমরা একটু চয়েন বিবেচনা করি আমাদের কি কি কথা রাখলো। সমকামী বিষয়ে এনসিপি নামে যে সংগঠন, তারা তো সরকারের সহযোগী একটা সংগঠনই,
তাই নয়, তারা সমকামী দিয়ে দল ভরিয়ে ফেললো, বামদেরকে দিয়ে দল ভরিয়ে ফেললো। এই যে উপদেষ্টা প্যানেল, এইটাও ব্যাপকভাবে সিপিবির রাজনীতি করেছে এইরকম লোক আছে, বাম রাজনীতি করেছে এইরকম লোক আছে, তাদেরকে দিয়ে পুরো একটা ফোরাম ভরিয়ে ফেলেছে। আমরা বলেছিলাম এটা সংস্কার করতে হবে, সেটা সংস্কার করা হয় নাই। আমরা বলেছিলাম ফারুকীকে অপসারণ করতে হবে, করা হয় নাই। আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অভিযোগ, সংস্কার করা হয় নাই। ডক্টর ইউনূস নিজেও একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে তাকে ফুল দিয়ে স্বীকৃতি দিলেন ট্রান্সজেন্ডারকে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কিন্তু এক জিনিস না, হিজড়া আর লিঙ্গ পরিবর্তনকারী এক জিনিস না। ডক্টর ইউনূস লিঙ্গ পরিবর্তনকারী একজনকে স্বীকৃতি দিলেন মঞ্চে উঠিয়ে, আমরা বললাম এটা দেওয়া যাবে না। তাই তো যৌনকর্মীদেরকে কর্মী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নারী কমিশনের উদ্যোগকে উনি স্বাগত জানালেন, সংস্কার প্রস্তাবকে স্বাগত জানালেন। আমরা বলছি এটা দেওয়া যাবে না। স্টুডেন্ট ফর সোভারেন্টিনের 4 জন ছাত্রকে গ্রেপ্তার করা হলো, যারা পার্বত্য অঞ্চলে আদিবাসী শব্দকে কেন্দ্র করে লড়াই করছিল। আমরা সেটাকে আটকাতে পারলাম না, তাদেরকে গ্রেপ্তার করা হলো, জেল খাটানো হলো। ঠিক আছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশন 11 বার তাদের সংস্কার প্রস্তাবে আদিবাসী শব্দটি লিখেছে। ঠিক আছে, আমরা বললাম এটা করা যাবে না। আমি ওইটাই বলতেছি, জনগণের কোন কোন দাবিকে ডক্টর ইউনূস এখন পর্যন্ত মূল্যায়ন করেছেন। সচিবালয়ের প্রাথমিক সিদ্ধান্তই ছিল এরকম যে আপনার খুব চালাক যদি কোনো সরকার হয় তারাও এই সিদ্ধান্ত নিত, হ্যাঁ, যে সামনে তো বিএনপি জামাত অনেক শক্তিশালী হবে, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, বিট করতে হবে, এই জন্য আওয়ামী লীগের লোকদেরকেই রেখে দিতে হবে। এটা ডক্টর ইউনূসের একটা পলিসি ছিল, আমরা এটা বলেছিলাম এটা অপসারণ করতে, সেই দাবিটাও রাখা হয়নি। তো সামগ্রিকভাবে এই একটা ব্যবস্থাপনা, এই সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে যে বিএনপির চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে, জামাতের চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে। এবং আজকে বলছি তারা কত দ্রুত সময়ে ফিরবে। আমি বলেছিলাম 5-6 বছর লাগবে। তো শক্তিমত্তা, স্বতন্ত্র নির্বাচন, বিভিন্ন দলে ঢুকে নির্বাচন, অথবা নিজ মার্কাতেও যদি নির্বাচন করে, যেভাবেই হোক আওয়ামী লীগের একটা পর্ষণ থাকবে যেটা জামাতের চেয়েও অনেক শক্তিশালী হবে, যেভাবেই হোক। তো এটাই আর কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগের লোকদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আসার সুযোগ দিচ্ছেন, এটা সহজ হয়ে গেল। হামিদ খান সাহেব সাহসিকতার সাথে আওয়ামী লীগকে রক্ষা করলেন এই দফায়, যে ফিরে গিয়ে দেশ থেকে চলে গিয়ে আবার ফিরে আসলেন, এটা হিম্মতের বিষয়। এই আর কি। তো অনেক মানুষ অনেক মতামত দেবে, তারা তো তাদের প্রিয় ব্যক্তির ভুল ধরা শুনতে চায় না। হ্যাঁ, তারা তো তাদের ব্রেইন এবং মগজ নির্দিষ্ট ব্যক্তির কাছে বর্গা দিয়ে রাখছে, এটা তো খুবই স্বাভাবিক, তারা একটু অপছন্দ করবে। আবার আছে গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো, তাদেরকেও এখানে লেগে দিয়েছে আমাদের পিছনে। খুব বেশি না, ধরেন 100 জন মানুষকেও যদি আমার পিছিয়ে লাগায় দেয়, 100 জন যদি 3টা করে কমেন্ট করে, তাহলে মনে হবে যে সবাই আমার বিরুদ্ধে। মাত্র 100 জন মানুষকে দিয়ে আমার পুরো লাইফটা নেতিবাচক দেখানোর সুযোগ রয়েছে, খুবই স্বাভাবিক। চলেন পার্থক্য করে ফেলি। যারা আমার এই বক্তব্য সমর্থন করেন তারা হলো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট এগুলো দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন অ্যাংরি রিয়েক্ট। দেখবেন আমার এই লাইভে সব মিলিয়ে 100 জন মানুষও পাওয়া যাবে না অ্যাংরি রিয়েক্ট দিয়েছে এই বক্তব্যগুলোকে অপছন্দ করে, অসম্মান করে। তাহলে কারা করছে? ওই সার্জিসরা বলছে ফেক আইডি খুলতে হবে, ফেক আইডি খুলে হ্যারাসমেন্ট করতে হবে। আবার গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো আছে, ওরা আইসা, এই সব মিলে 1-150 মানুষ এসা নেতিবাচক কমেন্ট করবে। ঠিক আছে, তো এটা খুবই স্বাভাবিক। দেখা যাবে আমরা রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন আমরা রুখে দিব, রাজনীতিতে এই লোভ লালসা লুখে দিব। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে। পিএস এপিএস দের জালিয়াতি, নগদে জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক, দেখেন, চিন্তা করেন। তো এরা সব অস্বীকার করবে, সবকিছু বলবে মিথ্যা। 29 সাল পর্যন্ত কর মওকুফ, সেটা মিথ্যা। তারপরে 666 কোটি টাকা কর, সেটা মিথ্যা। নাগরিকদের উপরে করের বোঝা বাজাচ্ছে আর নিজের উপর থেকে কর হালকা করছে। এটাই হলো ডক্টর ইউনূসের সততার মানদণ্ড। এই সততা নিয়ে উনি দেশকে সুন্দর করে সাজাতে চান। সবাই কর দিবে কিন্তু উনি কর দিবেন না। ঠিক আছে, ডক্টর ইউনূস যদি কর মাপ নিয়ে চলতে চান তাহলে উনি আসলে কত টাকা কর মাপ নেবেন? ডক্টর ইউনূস যদি কর মাপ নেন, ওনার করের মাপের সংখ্যা কত হতে পারে? 5 বছরে ওনার কর মাপের সংখ্যা হতে পারে বেশি না, কমপক্ষে 2টা পদ্মা সেতুর সমান পরিমাণ, 60,000 কোটি টাকার মতো হবে 5 বছরে যদি উনি কর মওকুফ নেন। ওনার গ্রামীণ ফোন যদি কর জালিয়াতি করতেই থাকে তাহলে কত পরিমাণ হবে?
ধরেন যদি 8 কোটি গ্রামীণের সিম থাকে, এই 8 কোটি সিম থেকে যদি 100 টাকা করেও যদি কর জালিয়াতি করে, তাহলে কত টাকা হচ্ছে? 8,000 কোটি টাকা নাকি, বা 800 কোটি টাকা। জাস্ট এদের কর জালিয়াতির সাইজগুলো দেখেন। এবং ডক্টর ইউনূসের কর ফাঁকি দেওয়ার ঘটনা শেখ হাসিনার সময় বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়েছিল। 50,000 কোটি টাকা এনবিআর গ্রামীণ ফোন থেকে পাবে যদি সঠিকভাবে তারা কর দিত। তো এগুলো বলতে দিতে চায় না, এই চুরির খবরগুলো প্রকাশ করতে দিতে চায় না। একই জেলা থেকে 8-9 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, একই বিভাগ থেকে 14-15 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। অন্যান্য বিভাগগুলো বঞ্চিত করছে, সম্পদের বন্টন ঠিক মতো হচ্ছে না। আবার ওই উপদেষ্টারা যেই পিএস নিয়োগ দিচ্ছে, তারাও আবার ওই যে ভাগ্নে কোটায়, ভাতিজা কোটায়, যারা কিনা তাদের বেডরুমে ঢুকতে পারবে এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। ডক্টর ইউনূসও নিয়োগের ক্ষেত্রে তার বান্ধবী নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে উঠায় নিয়ে আসে এখানে নিয়োগ দিলেন। তার ওয়াইফের চিকিৎসক বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। তার ভাই ভাতিজা যারা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ উপদেষ্টা এসব বিষয়ে নিয়োগ দিচ্ছেন। আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং আমাদের এই কথা বলা এবং এই লড়াই চলবে। আমাদের কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আমাদের কথা বলা। এখানে যারা আমাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করছে, তারা আমাদের মতো একটা দুর্বল মানুষকে, যারা দুর্বল অবস্থায় থেকেও সরকারকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, তাদেরকে এসে গালিগালাজ করছে। তো করতে থাকুক, চলতে থাকুক, দেখা যাক কে বিজয়ী হয়। গালি বিজয়ী হয়, দুর্নীতি বিজয়ী হয়, লুটপাট বিজয়ী হয়, স্বৈরতন্ত্র বিজয়ী হয়, নাকি গণতন্ত্র বিজয়ী হয়, ওটা আমরা দেখব। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিদারুণ নিপীড়নের শিকার হয়েছি। আমরা আমাদের খারাপ দিন এখনো অব্যাহত রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি, কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে আমরা নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, একটি শক্তিশালী পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণের ভোট দেবে সেই ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই চলবে। এবং ভোট ডিসেম্বরেই হবে, সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন, ভোট ডিসেম্বরেই হবে। ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ না। হ্যাঁ, অনেক রাজনৈতিক দল আছে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, কষ্ট করেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস একটা নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে সেইটাকেও আমরা চ্যালেঞ্জ করব। এই অন্যায় সুবিধা দেওয়ার আমার ছেলে খুব করে চেষ্টা করছে, ভিডিওতে আসবে। তো এই অপরাধ, এই জালিয়াতি আমরা রুখে দেব, সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় জেলা প্রশাসক অফিস থেকে এই সমন্বয়কদেরকে টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। কি বাবা, টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, কি বাবা, কি তাই না, সচিবালয় থেকে এদেরকে টেনে বের করতে হবে, এই সমন্বয়কদেরকে। ঠিক আছে, হ্যাঁ, বের করতে হবে। আপনারা সবাই সেই প্রস্তুতি নেন। সকল জেলা প্রশাসক অফিস থেকে আমরা এদেরকে বের করব, সচিবালয় থেকে বের করব। এসব টোকাই, বাটপার, লোভী কয়েকদিনের মধ্যে শত শত গাড়ি নিয়ে শোডাউন দেয়, হ্যাঁ, এগুলোকে প্রতিহত করতে হবে। রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য এই সকল টোকাইরা রাজনীতিতে এসে নষ্ট করেছে। রাজনীতি নামে এরা প্রমাণ করেছে লুটপাট। তারুণ্যের উপরে দেশের মানুষ, নাও তো একটু, তারুণ্যের উপর দেশের মানুষ যে ভরসা করেছিল, সেই ভরসার জায়গা কি বাবা, বলো, নামবো কোথায় যাবো বলো? ও আমাকে ভিডিওতে কথা বলতে দিবে না। কেন কথা বলতে দেবে না? প্রতিবাদ করতেছো তুমি? প্রতিবাদ করতেছো? নাম ওর একটু নাম, তোমার কাছে যাবে না? যাবে, আচ্ছা। তো যারা এই অন্যায় সুবিধাগুলো নিচ্ছে, এটা প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, চরম প্রতিরোধ করতে হবে এদের। এই যে যারা লুটপাট করছে জেলা প্রশাসক অফিসগুলোতে, হ্যাঁ, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, অপরাপর রাজনৈতিক দলগুলো, এদের লুটপাট বন্ধ করে এদের চাপা ধামা দিয়ে বসে দিতে হবে। সচিবালয় থেকে এদেরকে টেনে হিসেবে বের করতে হবে। ঠিক আছে, ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দলের টোকাই নেতাকর্মীদেরকে এইভাবে ফ্যাসিলিটেট করতে পারে না, সচিবালয়কে বাজারে রূপান্তরিত করতে পারে না, এটা করতে পারে না। এই দুর্বৃত্তায়নের রাজনীতি ডক্টর ইউনূস শুরু করছে।
গণ অভ্যুত্থানে সবাই মিলে লড়াই করছে, কিন্তু একটা নির্দিষ্ট দলকে বারবার সামনে এনে 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 তাদেরকে প্রমোট করে অপরাপর ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনূস নিজে নিজে। আমরা তাকে প্রতিহত করব তার এই কার্যক্রমগুলো থেকে। সে যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সরকার হিসেবে থাকতে চায়, থাকতে পারবে, না হলে তাকে উৎখাত করা হবে। হয়তো বা বড় বড় দল এগুলো বলবে না, কিন্তু আমরা ছোট দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলবো, যে একটা দলকে উনি এইভাবে ফ্যাসিলিটেট করে ছোট ছোট দলগুলোর ক্ষতি সাধন করেছেন। হ্যাঁ, এই দুর্বৃত্তায়ন, ছোট ছোট বাচ্চা ছেলে পেলে স্কুলে যাবে, কলেজে যাবে, এদেরকে টোকায়, এই টোকাইগুলোকে এদেরকে সমন্বয়ক বানিয়ে এই বিভিন্ন পদ পদবি দিয়ে, আন্দোলনে কোনো অবদান নাই, এদেরকে বিভিন্ন জায়গায় ওই দল করলেই সেই সমন্বয়ক। ঠিক আছে, আন্দোলন করার সময় এরকম সমন্বয়ক প্রয়োজন ছিল না জেলায় জেলায়। তো এগুলো সবাই মিলে প্রতিহত করতে হবে, সকল রাজনৈতিক দল মিলে এই টোকাইদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তরুণদের উপরে যে ভরসা, তরুণদেরকে দেখেই মানুষ যে নির্লোভ আচরণ প্রত্যাশা করে, হ্যাঁ, যে তারা পরিবর্তন আনবে। এই যে এতগুলো গাড়ির বহর, এই যে 150 কোটি টাকা লুটপাট, 300 কোটি টাকা লুটপাট, বই পুস্তক ছাপাতে এখনো বই পুস্তক সবাই ঠিক মতো পায়নি, 400 কোটি টাকা লুটপাট, এই যে অভিযোগগুলো, বলে তরুণদের মাথা হ্যাড হয়েছে নাকি মাথা উন্নত হয়েছে? এই বেজ্জতিগুলো এরা হলো রাজনীতির মাঠটা এইভাবে নোংরা করছে। আমরা যারা যুবকরা কষ্ট করে আধা পেটে খেয়ে দেশের জন্য রাজনীতি করেছি, গুম হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমাদের মুখে চুনকালি ঘষে দিছে এরা চুরি করে। যে সব যুবকরা, তরুণরাই মনে হয় এরকম চোর, তারুণ্যের রাজনীতিতে চুনকালি লাগাইছে এরা। তো সবকিছু মিলে লাইভটা শুরু করেছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন? গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থা সুন্দর হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের চেয়ে সুন্দর হওয়ার কথা ছিল, তার পরিবর্তে চলছে মব, লুটপাট, হইলুট, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য। এই জন্য তো বাংলাদেশ শাসন, মানে আমরা তো এই জন্য বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি নাই। তো এই গণ অভ্যুত্থান চোরদের এখন থেকে দৌড়ানির উপর রাখা হবে, সোজা কথা, সকল দল মিলে। হ্যাঁ, এই যে জুলাইয়ে ফাটল ধরিয়েছে যারা, তাদেরকে দৌড়ানির উপর রাখা হবে। লড়াই করলাম সবাই একসাথে, আর হলো এরা এসে এখানে দেশের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির মাঠটাকে কলুষিত করছে। রাজনীতিটা এত নোংরা আগে ছিল না, এরকম নোংরা কেন হলো? এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আওয়ামী লীগের যত লোক দেশ থেকে চলে গেছে, প্রত্যেকটা ডক্টর ইউনূসের প্রত্যক্ষ ইন্ধনে চলে গেছে এখান থেকে, প্রত্যেকটা লোক প্রত্যক্ষ ইন্ধনে এখান থেকে গেছে। তো এই আর কি সবকিছু মিলিয়ে। তো যারা যারা আমার উপর এই বক্তব্যগুলো সমর্থন করেন না, তারা গিয়ে ওই যে অ্যাংরি রিয়েক্ট দিবেন। হ্যাঁ, অ্যাংরি রিয়েক্ট দিয়ে এর বিপক্ষে মত দিবেন। এই খায়রুল ইসলাম ফারহান, তুমি গিয়ে অ্যাংরি রিয়েক্ট দাও, ঠিক আছে, অ্যাংরি রিয়েক্ট দাও। সবাই গিয়ে যারা যারা, শফি সাইফুল ইসলাম শ্যামল, ঠিক আছে, আমি তো অন্যায়ের প্রতিবাদ করতেছি, দুর্নীতির প্রতিবাদ করতেছি, তুমি আমার কথার প্রতিবাদ করতেছো, তার মানে কি? তার মানে তুমি নিজেই কি, তুমি নিজে জানো। তুমি আমাকে যেটা বলে গালি দিছো সেটা বলবো না, তুমি গিয়ে অ্যাংরি রিয়েক্ট দাও, দেখি তোমরা কয়জন মিলে অ্যাংরি রিয়েক্ট দাও। ঠিক আছে, দেশের রাজনীতিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল, এইটা মানে সিস্টেমে ধ্বংস করেছে ডক্টর ইউনূস নিজে। শুধুমাত্র একটা দলকে ফ্যাসিলিটেট করতে করতে এই কাজটা সে করেছে, এটা কাজটা করছে। জামাত আজকে খুব ফুর্তিতে আছে, কিছু কিছু সুবিধা পেয়ে ফুর্তিতে আছে। ফুর্তি দিবে কোন দিক দিয়ে টের পাইবা তোমরা, ঠিক আছে? বামদেরকে তো চেনো নাই, ইউজ করা হইয়া এরকম ভাবে নিয়ে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিবে, ঠিক আছে? বাম চক্করে গিয়ে সামান্য লোভে ফুর্তিতে আছে, ফুর্তি ছুটাই দিবে, যখন চিকুন মেশিনে আবার ঢুকাইবে। মাহফুজ আলমরে চেনো না, 2 দিনের মধ্যে কি বলছে? হ্যাঁ, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না, রাজাকার ইস্যুতে কি বলছে? এগুলো কি বলার প্রয়োজন ছিল? ফুর্তি করতেছো, ফুর্তি করো, যখন চিকুন মেশিনে ঢুকবা আবার রস বের করবে, দেখো, ঠিক আছে? যারা লিবারাল আছে, মধ্যমপন্থী আছে, ওদেরকে কিচ্ছু করবে না, ডাইরেক্ট টার্গেটই করবে ইসলামপন্থীদের। হ্যাঁ, হুজুররা খুব প্রশংসা করছে। একজন হুজুর বলছে যে আল্লাহ তাকে মনোনীত করছে। বেটা, তোর উপরে গজব নাজিল হবে, মুনাফিক কোথাকার বেয়াদব হুজুর। সে বলে আল্লাহ নাকি ইউনূসকে মনোনীত করছে। বেয়াদবের ঘরে বেয়াদব। ও শেখ মুজিবের সময় এরকম ভাবে বক্তব্য দিয়েছে। এইসব চাটুকার থেকে সাবধান থাকতে হবে, চাটুকার থেকে সাবধান। চাটুকার জাস্ট কিছু কিছু মানুষ প্রত্যেকটা সময় ক্ষমতার দালালে রূপান্তরিত হয়। যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের দালাল, যখন ইউনূস আছে ইউনূসের দালাল, আবার বিএনপি আসলে বিএনপি দালালি করবে। কিছু কিছু মানুষ ক্ষমতার বিপরীতে বলা অনেক কঠিন কাজ, অনেক দুরূহ কাজ, অনেক দূর, সবাই পারে না। এটা আমরা করেছি। শেখ হাসিনার ভুল ভ্রান্তি যা হয়েছে বিভিন্ন সময় আমরা দাঁড়ায় আমরা কথা বলছি, কেউ বলার সাহস করেনি। জামাত আজকে অনেক সাহসী। হ্যাঁ, জামাতকে দেখে নাকি পিস্তল ফালায় দিয়ে সন্ত্রাসীরা দৌড় দেয়, ঠিক আছে? এটা তো আমরা দেখছি মাঠে তো ছিলাম ভাই, তাই না? মাঠে ছিলাম, একটা মুখ খুলে বক্তব্য দেওয়ার সাহস হয়নি। শফিকুর রহমান সাহেব বলেছিল আওয়ামী লীগের সঙ্গে আমরা যুদ্ধ চাই না,
ওই গত রমজানের আগে, এই রমজানের আগের রমজানে বলেছিল, গণ অভ্যুত্থানের আগের রমজানে বলেছিল যুদ্ধ চাই না, এইভাবে আত্মসমর্পণ করেছিল। আজকে বড় বড় বক্তব্য দিলে হবে না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করছি, এখনো প্রতিবাদ করছি, এবং আমাদের প্রতিবাদের জায়গাগুলো এলোমেলো না, সুনির্দিষ্ট। বলছি তো, ইউনূস 666 কোটি টাকা কর ফাঁকি দিছে, হ্যাঁ, 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছে, আদম ব্যবসার লাইসেন্স নিছে। কোন বাপের বেটা থাকলে এই অন্যায় সুবিধাগুলো নেওয়া বৈধ, এটা প্রমাণ করুক, সুনির্দিষ্ট প্রমাণ। পিএস এপিএস গুলো জালিয়াতি করতেছে, উপদেষ্টাগুলো চোর, প্রমাণ করুক ওরা চোর না। সব নিউজ আসছে তো এরকম সুনির্দিষ্ট প্রমাণ আমার বিরুদ্ধেও দেন, দিয়ে আমাদের বানায় দেন খারাপ, কোনো সমস্যা নাই। বাট পয়েন্টে আসেন, যারা সমর্থন করেন এই ভিডিও, এই লাইভ, তারা ওই যে লাভ রিয়েক্ট দিবেন, লাইক রিয়েক্ট দিবেন, কিন্তু যারা সমর্থন করেন না সবগুলো গিয়ে অ্যাংরিতে মারেন। দেখি কয়জন এই বক্তব্য সমর্থন করে না। 30 জন মানুষ আসে 3-30-90টা কমেন্ট করে আমাদের দালাল বানাবে, পারে করে দালাল বানানো তো সোজা না, এটা বহুত পুরনো জিনিস। যখন থেকে রাজনীতিতে জন্ম নিছি তখন থেকে ক্ষমতার বিপরীতে লড়াই করে গেছি, ঠিক আছে? 2-4 জন ভাড়া করা এনজিও কর্মী, গ্রামীণ এনজিওর কর্মী এসে আমার দালাল বানাবে, আমি দালাল হয়ে যাবো? এত সোজা? হ্যাঁ, খেলা শেষ নাকি? আছি, মাঠে আছি, আমরা আছি, এখনো হারাই উদাও হয়ে যায় নাই, ভয় পাই না এখনো। বাংলাদেশের এই সময়ে ডক্টর ইউনূসের এই প্রতারণাগুলো ধরার কোনো লোক ছিল না, আমি সাহস করে ধরছি, ঠিক আছে? আমার আগে কেউ ধরেনি, এবং আমি ধরছি 8 আগস্ট গণ অভ্যুত্থানের 3 দিন পরে ধরছি। যারা আসতেছে এরা লুটপাটে জড়াচ্ছে, এরা এসব নিয়োগ বাণিজ্যে জড়াচ্ছে, সবাই খেয়াল থাকেন, সতর্ক থাকেন। আমি প্রথম বলছি, সবাই গালি দিছিল, ওই সময় অসম্ভব ছিল এই কথা, ঠিক আছে? আমাদের এই লড়াই চলবে। যারা এই ভাড়া করা কমেন্টকারী আছো, করে যাও, তোমাদের দায়িত্ব করে যাও। তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করবা যে তোমরা সত্য বলার কারণে একটা মানুষ কাছে দালাল বলতেছো, ঠিক আছে? আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা একটা মানুষ কাছে দালাল বলতেছো, তোমরা আল্লাহর কাছে জবাব দিবা, ঠিক আছে? আমার কোনো কথা যদি মিথ্যা হয় আমি আল্লাহর কাছে জবাব দিব, আর তোমরা যারা বলতেছো তোমরা জবাব দিবা। তারপরেও দেখি কতজন এটাকে সমর্থন করে না। অ্যাংরি রিয়েক্ট দাও যাইয়া, অ্যাংরি রিয়েক্ট দাও যাইয়া, ঠিক আছে? অ্যাংরি রিয়েক্ট দাও। আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কোন বাপের বেটা আছে প্রমাণ করতে পারবে সে জালিয়াতি করে নাই? হ্যাঁ, স্বাস্থ্য উপদেষ্টার পিএস এপিএস, ওই যে মাহমুদ টাহমুদ যারা আছে ওরা জালিয়াতিতে জড়িত, বেসুমার লুটপাট করছে, কি প্রমাণিত না? পাঠ্যপুস্তকে জালিয়াতি করছে এনসিপির সদস্য, প্রমাণিত না? এগুলো আরো কি লাগবে? এগুলো বললে আমরা দালাল, ঠিক আছে? দালাল, সামনে আসিস, দালাল দেখায় দেবো। কমেন্টে সে ভাড়া করা কমেন্টকারী নিয়েছে দালাল। আমরা ভয় পাই না, কোনো সময় ভয় পাই নাই, কোনো সময় ভয় পাই নাই আমরা, ঠিক আছে? কোনো সময়। ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের একটি চাওয়া, আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে যেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে পারি। এদেশ যেন কিয়ামত পর্যন্ত ইসলামিক রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক প্রচেষ্টা কবুল করুন। ধন্যবাদ সকলকে।